দেখছেন রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার আরও একটা কথা ওকের অনুষ্ঠানে, আরও একটা নতুন এপিসোডে, আরও কিছু নতুন কথা নিয়ে আপনাদের সকলকে স্বাগত। কথা ওকের এই বিশেষ এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আর আমার সঙ্গে রয়েছেন একদমই তাই, স্বর্ণালীর সাথে রয়েছি আমি অনুপম। অনুপম, আজকে যে টপিকে আমরা আলোচনা করতে চলেছি, মানে কথা হবে আমাদের যে টপিকে, যে বিষয়ে, তা হচ্ছে রাজ্য সঙ্গীত। যদিও রাজ্য সঙ্গীত বলার সঙ্গে সঙ্গে অদ্ভুত রকমভাবে বিতর্ক চলে আসছে, এবং সেটা প্রথম থেকে, প্রথম দিন থেকে। একদমই তাই, প্রথম দিন থেকে এর বিতর্ক তৈরি হয়েছে। এই রাজ্য সঙ্গীত রাজ্যের মানুষ কতটা মানবে, কতটা মানবে না, কি তাই তো? একদমই তাই। শুধুমাত্র তাই নয়, রাজ্য সঙ্গীত তো গর্বের বিষয়। প্রত্যেকটা রাজ্য, অনেক রাজ্যেরই রাজ্য সঙ্গীত রয়েছে, নিজস্ব সঙ্গীত রয়েছে, থিম রয়েছে। এক্ষেত্রে বিতর্ক কেন? কারণ ওই যে রাজ্য সঙ্গীতের মাঝখানে কখনো জাতীয় ঢুকে পড়া, কখনো বা রবীন্দ্রনাথের গানের শব্দে কাটাছেঁড়া, কখনো বা মিটিং, কে থাকছেন কে থাকছেন না, সব কিছু মিলে একটা প্রথম দিন থেকেই বিতর্ক চলছে। এবার একটা শ্রেণী বলতেই পারেন যে আমার রাজ্য, আমার রাজ্যের সঙ্গীত, সেখানে বিতর্ক, সবটাই তো আমাদের নিজস্ব ব্যাপার, এই নিয়ে আলোচনার কি আছে। কিন্তু অন্য একটা পক্ষ রয়েছে অনুপম, একদম। তারা বলছেন যে আসলে এই রাজ্য সঙ্গীতের আড়ালে চলছে একটা বিচ্ছিন্নতাবাদের আগুনে ঘি ঢালার কাজ ক্রমশ। আমার রাজ্য, আলাদা প্রধান, আলাদা সব কিছু, তার আইডেন্টিটি, তার লোগো। সত্যি কি তাই? কি মনে হয় অনুপম? একদমই তাই, মানে এই বিতর্কটা তৈরি হয়েছে, যিনি তৈরি করেছেন তিনি অবশ্যই, তার মঞ্চের বক্তব্য আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই বিতর্কের সূত্রপাত বলা চলে, তার যে গানটা যখন গাওয়া হয়। কিন্তু বিরোধীদের অবস্থান কি, বিরোধীরা কি বলছিল এই বিষয় নিয়ে, প্রথম দিন থেকে আমরা দেখছিলাম বিরোধীরা একেবারে তীরে ফুরে নেমেছে, যেটাকে জাতীয় সঙ্গীত অবমাননা করা হচ্ছে। রাজ্যের আবার আলাদা সঙ্গীত কি? রাজ্যের জন্য, গোটা দেশের জন্য তো সঙ্গীত রয়েছে। ফলে একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে যে এই সঙ্গীতকে ঘিরে যখন প্রথম দিন থেকে বিতর্ক তৈরি হয়েছে, আর আজকের এই বিতর্কের আমরা কিছুটা শোনার চেষ্টা করব যারা আমাদের সাথে থাকবেন। স্বর্ণালী, যে আসলে এই বিতর্ক সত্যি প্রয়োজনীয় ছিল নাকি একদমই তাই। সত্যি মনে হচ্ছে অহেতুক? এটার কোনো দরকার নেই, রাজ্য সঙ্গীতে বিতর্ক কেন হবে, সেই নিয়েই কথা হোক না আজ। এই কথা হোকের মঞ্চে যারা এই বিষয় নিয়ে আলোচনা করতে, কথা বলতে আমাদের সঙ্গে থাকছেন অনুপম, এক এক করে ডেকে নিই। প্রথমে যারা মনে করছেন যে নিজের একান্তভাবে এটা রাজ্যের নিজস্ব বিষয়, এখানে বিতর্কের কোনো অবকাশ নেই, এই রাজ্য সঙ্গীত নিজস্ব বিষয়, রাজ্য সঙ্গীতের বিতর্ক এটাও রাজ্যের নিজের ব্যাপার, তারা কারা অনুপম? একদমই তাই, যারা পক্ষে কথা বলবেন তারা আমাদের সাথে আজকে রয়েছেন। আমি এক এক করে ডেকে নেব। প্রথমে ডাকবো অর্ণব সাহা, অধ্যাপক, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপরে ডাকবো ডক্টর অরিন্দম বিশ্বাস, তিনি চিকিৎসক, অত্যন্ত নামকরা চিকিৎসক। অরিন্দম বাবুকেও ডাকবো আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। সাথে থাকবেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, অত্যন্ত পরিচিত মুখ অনির্বাণ বাবু, দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন শোতে আসেন। আমরা তিনজনকেই আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করব। তো যারা মনে করছেন যে হ্যাঁ, এর মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদের সুরসুরি রয়েছে, বিভিন্ন সময় জাতীয় সঙ্গীতকে অবমাননার বিষয় রয়েছে, এবং একই সঙ্গে প্রত্যেক ক্ষেত্রে দেশ থেকে আলাদা এই মানসিকতার একটা ভিত রয়েছে, কোথাও কাজ করছে সেটা সক্রিয়ভাবে, তারা কারা? বিভিন্ন সময় এদের বক্তব্য অবশ্য আমরা পেয়েছি, কিন্তু আজকে কথা হোকের মঞ্চে আরও বেশি যুক্তি দিয়ে তাদের বক্তব্য শুনব। প্রথমেই ডেকে নেব আমি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তো বটেই, তার সঙ্গে দীর্ঘদিনের সাংবাদিক রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর ঋত্বিক পাল। মেজর পালকেও ডেকে নেব আমাদের মঞ্চে, কথা হোকের মঞ্চে। দেশ যেখানে চলে আসছে, দেশের জাতীয় সঙ্গীতের বিষয়টাও ঘটনাচক্রে রাজ্য সঙ্গীতের সঙ্গে জুড়ে গিয়েছে, কারণ কোথাও তো কোনো কম্পিটিশন নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেজর ঋত্বিক পাল, যিনি দীর্ঘদিন দেশের সেবা করেছেন, তার চোখে বিষয়টা ঠিক কীভাবে ধরা পড়ছে। আর অবশ্যই অভিনেতা রুদ্রনীল ঘোষ শুধুমাত্র অভিনেতা নন, একই সঙ্গে রাজনীতির আঙিনায়ও একটা অত্যন্ত জনপ্রিয় চেহারা। সাম্প্রতিক সময় হেন কোনো ইস্যু নেই, বিতর্কর জায়গা নেই যেখানে রুদ্রনীল শুধুমাত্র কথা বলে নয়, তার কবিতাতেও অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন। অর্ণব সাহা, অধ্যাপক, তিনি আজকের পক্ষে নিয়ে কথা বলবেন, রাজ্যের এই সঙ্গীত নিয়ে তার বক্তব্য, এবং অবশ্যই সারাশি আক্রমণের অপেক্ষা তো আমাদের থাকবে। ধন্যবাদ আর বাংলা, শুভ সন্ধ্যা। আজকে যে প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, রাজ্য সঙ্গীত রাজ্যের গর্ব না বিচ্ছিন্নতাবাদের আগুনে ঘি, আমি প্রথমেই বিচ্ছিন্নতাবাদের আগুনে ঘি এই কথাটাকে আমি অপোজ করছি। কোনোভাবেই বিচ্ছিন্নতাবাদের কোনো প্রশ্ন নয়। আমরা ইতিহাসগতভাবে জানি, এবং স্বর্ণালী যখন শুরু করলেন আজকের শো, তিনি খুব পরিষ্কার করেই বললেন যে রাজ্য বলতে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের একাধিক রাজ্যে নিজস্ব রাজ্য সঙ্গীত রয়েছে। তামিলনাড়ুতে আছে,
কর্ণাটকে আছে, মহারাষ্ট্রে রয়েছে, এবং রাজ্য পতাকা 1970 সাল থেকে তামিলনাড়ুর নিজস্ব রাজ্য পতাকা রয়েছে। তাতে কোথাও ভারতবর্ষের সার্বভৌমত্ব বা ভারতবর্ষের যে শাসন, সেই শাসনের বিরোধিতা কোথাও করা হয়নি। আসলে এই যে নিজস্ব একটা সঙ্গীত বা নিজস্ব একটা পতাকা তৈরি করার যে ভাবনা, এই ভাবনার পিছনে যেটা রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে তামিল অস্মিতা, মহারাষ্ট্রে রয়েছে মারাঠি অস্মিতা, এবং মারাঠি অস্মিতার পক্ষে যিনি সবচেয়ে বেশি করে সওয়াল করেছিলেন, সোচ্চার হয়েছিলেন, তিনি বাবাসাহেব ঠাকরে, যিনি দীর্ঘদিন পর্যন্ত বিজেপি এবং সংঘ পরিবারের যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। ইদানিং হয়তো তার মধ্যে একটা স্প্লিট হয়েছে, একটা অংশ চলে এসেছেন বিজেপির সঙ্গে, একটা অংশ বাইরে চলে গিয়েছেন। কেন এটা হচ্ছে? তার কারণটা হচ্ছে এই যে যদি আপনি গোটা পৃথিবী জুড়েই, শুধু ভারতবর্ষ বলবো না, গোটা পৃথিবী জুড়েই আমরা যদি আজকে লক্ষ্য করি, বিগত 3 দশকের যে রাজনৈতিক পরিক্রমা বা যে প্রবাহ চলছে, সেখানে আজকে সবচেয়ে বেশি করে যে জিনিসটা জায়গা পাচ্ছে সেটা হচ্ছে জাতিগত আত্মপরিচিতির রাজনীতি বা আইডেন্টিটি পলিটিক্স। এই আইডেন্টিটি পলিটিক্স এই কারণেই হচ্ছে, যখন কোনো একটি জাতি অপেক্ষাকৃত বড় কোনো একটা জাতি বা অপেক্ষাকৃত বড় কোনো একটা অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তির দ্বারা একটু একটু করে কোণঠাসা হতে শুরু করে, তখন তার মধ্যে দেয়ালে পিঠ থেকে যাওয়া এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানো তার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। সেটা একটা দেশের ক্ষেত্রেও তৈরি হতে পারে, যেমন আমরা জানি যে যুগোস্লাভিয়া যখন ভেঙে গিয়ে যখন 4-5টা টুকরো হয়ে যায়, প্রত্যেকটা আলাদা আলাদা টুকরোর একটা করে জাতিগত অস্মিতা তৈরি হয়েছিল, এবং সেটা পূর্ব ইউরোপের অনেকগুলো নতুন দেশের ক্ষেত্রেই সত্যি। সেখানেও কিন্তু সেগুলো তৈরি হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন সেগুলোকে চেপে রেখেছিল, তাদের জাতিসত্তাকে চেপে রেখেছিল। এবং এই যে একটা আধিপত্যবাদ, ওরা বারবার করে বলেন যে হিন্দি হবে হচ্ছে একটা এমন ভাষা যে ভাষা সকলকে মানতে হবে। সবচেয়ে বেশি করে প্রতিবাদ কোথা থেকে এসেছিল? এই 2019 সালে যখন নতুন করে বিজেপি সরকার এলো, তখন যখন নতুন করে এই হিন্দি চাপিয়ে দেওয়ার, আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টাটা হয়েছিল, প্রথম প্রতিবাদ এসেছিল তামিলনাড়ু থেকে। তামিলনাড়ুতে যে তামিল অস্মিতা, সেই তামিল অস্মিতাকে কিন্তু অস্বীকার করতে পারেনি কেউ, এবং সেই সময় এনসিআরটি যে সমস্ত ফতোয়াগুলো দিচ্ছিল সেগুলো উইথড্র করে নিতে বাধ্য হয়েছিল। কোনো একটা জায়গা থেকে বাংলা আজকে সেই রকমভাবেই কোণঠাসা হতে চলেছে। তার কারণ ওই যে বাইরে থেকে বর্গী আসে নিয়ম করে প্রতি মাসে, অর্থাৎ বাইরে থেকে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া, একটা নতুন সংস্কৃতি চাপিয়ে দেওয়া, যেটা বাঙালির সংস্কৃতি নয়, সেই আতঙ্ক, সেই ভয় কোথাও একটা কাজ করছে। তার সঙ্গে সঙ্গে বাঙালি অস্মিতাকে জাগিয়ে তোলার একটা ভাবনাও কাজ করছে। এই ভাবনা কিন্তু শুধু রাজ্য সরকার করছেন না, বহু মানুষের মধ্যে এই ভাবনাটা বিভিন্ন ফর্মে আছে। হয়তো আজকে আপনি এই কথাটা একটা শোতে বলছেন এরকম করে, কিন্তু এই ভাবনাটা রয়েছে। কিন্তু আমি একটা কথা বলে শেষ করতে চাই, এর সঙ্গে বিচ্ছিন্নতাবাদের কোনো সম্পর্ক নেই। কোনো এরকম ন্যারেটিভ তৈরি হয়নি যেখানে বিচ্ছিন্নতাবাদের কথা বলা হয়েছে। না সরকারি স্তরে, না বেসরকারি স্তরে কেউ কখনো বিচ্ছিন্নতাবাদের কথা বলেননি। বিচ্ছিন্নতাবাদের কোনো ন্যারেটিভ নেই। আমার মনে হয় এটা খানিকটা আরোপিত, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে।